তো এই কাহিনীটি আমাদের সাথে শেয়ার করেছে প্রবাল, ঢাকা থেকে শেয়ার করেছে, এবং আজ থেকে 20 বছর আগের কাহিনী। তখন প্রবাল ম্যাট্রিক পাস করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছে, সেই সময়কার কাহিনী। তো যাই হোক, আমি চলে যাচ্ছি প্রবালের কাহিনীতে। প্রবালের এই কাহিনীর সময় তার চাচা অসুস্থ ছিল, এবং চাচা অসুস্থ থাকার কারণে যেটা হয়, তাদের একান্নবর্তী ফ্যামিলি ছিল, বড় চাচা অসুস্থ হয়, তাদের পরিবারের ছেলেদের সবারই হাসপাতালে ডিউটি পড়ে। তো প্রবাল তাদের মধ্যে একজন, তারা 3 জন ছিল, 3 কাজিন, এবং তার মধ্যে প্রবাল একজন। প্রবালেরও ডিউটি পড়ে, রাতের বেলা থাকতে হবে। তো তার চাচা যেটা হয়েছিল, তার চাচা হার্ট অ্যাটাক করেছিল, এবং তিনি ছিল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে, মানে তার খুব ইমার্জেন্সি সিচুয়েশন ছিল, তাকে সবসময় তার খবর রাখতে হতো, এবং রাতের বেলা তারা বলতো হাসপাতাল থেকে আপনাদের পরিবারের কোনো একজন মানুষকে স্ট্যান্ড বাই থাকতে হবে। তো যে কারণে তাদের থাকতে হয়। তো প্রবালের দায়িত্ব পড়ে রাতে থাকার। তো যেটা হয়, প্রবাল সেরকম বাসা থেকে প্রিপারেশন নিয়ে ওই দিন রাতের বেলা 10টার দিকে সে চলে আসে, কাজ রাত্রে বেলায় তার ডিউটি আর কি, রাতটাই থাকতে হবে সেখানে। তো ওখানে সে আসছে একটা গল্পের বই নিয়ে পড়তে। তো যাই ফার্স্ট নার্সদের সাথে কথা বলে নার্সদেরকে জানায় যে আমি আছি, প্রয়োজন হলে ডাকবেন। তো নার্সরা বলে ঠিক আছে, আপনি থাকেন এখানে, কোনো প্রয়োজন হলে আপনাকে জানানো হবে, কোনো কিছু যদি লাগে আপনাকে জানাবো। তো যাই হোক, প্রবাল নার্সদের সাথে কথা বলে ওখানে এসে বসে, এবং বসে সে ওখানে কিছুক্ষণ তাকায়, এদিক ওদিক হাঁটাহাঁটি করে বসে থাকে। তারপর সে তার গল্পের বই পড়া শুরু করে। তার সাথে গল্পের বই ছিল, এবং গল্পের বই পড়তে থাকে, এবং বই পড়তে 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 বেশ খানিকটা সময় তার চলে যায়। এবং একটা সময় সে উঠে আড়মোড়া ভাঙে, দেখে মানুষের চলাফেরা কমে গেছে অনেকটা। সে চিন্তা করে আমি একটু চা নাস্তা খেয়ে আসি। তো সে হাসপাতাল থেকে নামে, সিঁড়ি দিয়ে নেমে হেঁটে চলে যায়, যে ওখানে মেন রোডে যায়, যে সে চা নাস্তা খায় ওখানে। রাতের বেলা তখনও এই ছোট দোকান ছিল যেখানে টঙে চা বিক্রি হতো, এবং হাসপাতালের কাছাকাছি জায়গাগুলো। তো যে সেখানে সে নাস্তা করে সে আবার ফেরত আসে, এবং ফেরত এসে সে ওই জায়গা দিয়ে হাঁটাহাঁটি করে। কিন্তু তখন সে চিন্তা করে যে আমি এই জায়গায় বসে না থেকে আমি হেঁটে হেঁটে একটু ঘুরে দেখি, হাসপাতালটা বেশ বড়, এবং যেই ফ্লোরে তার চাচাকে রাখা হয়েছে সেখানে বেশ বড় একটা করিডোর, এই মাথা থেকে ওই মাথা। তো সে চিন্তা করে যে আমি খামাকে এখানে বসে এতক্ষণ সময় বোরিং লাগতেছে, আমি চলে যাই। এবং বেশ এই করিডোরে এক এক প্রান্তে কিন্তু যেই জায়গাগুলো, মানে একটা করিডোর পার হয়ে আরেকটা করিডোরের মাঝখানে সিঁড়িঘরের পাশে বেঞ্চই আছে, বসার মতো বেঞ্চ রাখা আর কি, চেয়ার টাইপের, হাসপাতালে যেরকম থাকে সেরকম দেয়া। তো যেটা করে, প্রবাল হাঁটতে হাঁটতে চলে যায় বাম দিকের উইংয়ে, অনেক দূর যে একদম শেষ মাথায় চলে যায়, যেখানে নাকি তাদের করিডোরটা শেষ হয়ে গেছে। তো সেখানে সে দেখে বেঞ্চই আছে, এবং আলো আছে, একটা গাছের কিছু ডাল টাল বের হয়ে আছে, এবং সেখানে বেঞ্চ আছে, এবং তার কাছে পরিবেশটা ওই জায়গাটা বেশ ভালো লাগে। যদিও সে খেয়াল করে দেখে যে তার বাম দিকের জায়গাটা, সিঁড়িঘরের পরের অংশটা বেশ অন্ধকার, এবং সেখানে কিন্তু আলো নাই, বেশ অন্ধকার হয়ে আছে জায়গাটা। তো ওখানে মনে হয় যে একটা স্ট্রেচারের মতো, স্ট্রেচার মানে কি, একটা যেই বিছানাগুলো ঠেলে নেওয়া হয় যে স্ট্রেচার গুলো, সেরকম একটা স্ট্রেচার রাখা আছে। তো যাই হোক, প্রবাল ওখানে জাস্ট দেখে সে চুপচাপ বসে, দেখে যে মোটামুটি আলো আছে, তার হাতের বই খুলে সে পড়া শুরু করে, এবং পড়তে পড়তে একটা সময়, মানে বেশ অনেকক্ষণ সময় যে বইয়ের শেষ প্রান্তে সে চলে আসে, মানে বই প্রায় শেষ, এরকম একটা অবস্থা। এবং এর মধ্যে কিন্তু মানে 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে। প্রবাল হঠাৎ খেয়াল করে যে হঠাৎ করে তার কাছে মনে হচ্ছে আশেপাশে বেশ কোয়াইট, কোনো সারা শব্দ নেই, রাতের শব্দগুলো, ঝিঝির শব্দগুলো অনেক বেশি আসতেছে। তার কাছে একটু আনইউজুয়াল লাগে। তো সে বইটা বন্ধ করে তাকায়, দেখে ডানে বারে কোনো মানুষ নাই, মানে কেউই নাই। আগে তো 2-1 মানুষকে করিডোরে দেখছে হাঁটাহাঁটি করতে, দেখে যে করিডোরের ডান পাশে তো কেউই নাই, আর বাম পাশটা তো অন্ধকারই, ওখানে কোনো নাই, মানে কোনো কিছু নাই। কেমন জানি একটা মানে আনইউজুয়াল একটা পরিবেশ জায়গাটার ভিতরে। তো তার কাছে কেমন যেন একটা ফিল হতে থাকে। তো প্রবাল একবার চিন্তা করে আমি কি হেঁটে চলে যাবো ওদিকে, কিন্তু চিন্তা করে এই করিডোরে তো আমি থাকলে এই নীরবতার মধ্যেই থাকতে হবে, যেটা করতে পারি নিচে চলে যেতে পারি। তো নিচে যে কি করবো এরকম চিন্তা করতে করতে সে আবার বসে, চিন্তা করে বইটা শেষ করে ফেলি। তো এর মধ্যে সে বইটা লাস্টের অংশটুকু পড়ে একসময় বইটা শেষ হয়ে যায়। তো বইটা শেষ হওয়ার পর একটা ডিফারেন্ট ফিল তার লাগতে থাকে, বইয়ের সাথে কিছুটা কানেক্টেড। তো এরপরে তার কাছে মনে হয় যে বেশ কোয়াইট, অনেক বেশি রকম কোয়াইট। এবং সে খেয়াল করে যে করিডোরের মধ্যে অনেকগুলো যে বাতি ছিল, এই সাইডের 2টো বাতি নিভাই দিছে, ওই সাইডের 2টো বাতি নিভাই দিছে, এবং মাঝখানে যেই অংশটা যেখান দিয়ে মানে নার্সদের ওখানে যায় খবর নেই, সেই জায়গাটা শুধু আলো জ্বলতেছে। তো অন্ধকার কিন্তু আরো বেড়ে গেছে। তো প্রবালের যেটা এখন যেখানে সে বসে আছে, তার বাম দিকে অন্ধকার, তার ডান দিকে একটু সামনে করিডোর থেকে অন্ধকার, 2 পাশে অন্ধকার, মাঝখানে আলোতে প্রবাল বসা। তো তার না একটু আনইউজুয়াল লাগা শুরু করে, গা একটু কাটা দিতে থাকে, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় কিছুক্ষণ পরে সে খেয়াল করে যে সেই অন্ধকারে বাম দিকে যে তার বেশ অন্ধকার ছিল সিঁড়ি ঘরের পাশে, সেই অন্ধকারের মধ্যে মনে হচ্ছে স্ট্রেচারে ওখানে খুটখাট 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 শব্দ হচ্ছে। তো
ও খেয়াল করার চেষ্টা করে স্টেজের ওখানে এতক্ষণ কেউ ছিল না, ওইদিকে তো কোনো দরজাও নাই, কোনো সিঁড়িও নাই, ওইখান থেকে হঠাৎ করে ফুটখাট শব্দ হবে কেন? হঠাৎ করে মনে হলো ঠাস করে মানে স্ট্রেচারের পাশে ওই একটা হ্যান্ডেলের মতো ছিল, হ্যান্ডেলটাকে নামাই দিল, খট করে শব্দ হলো। তারপর সে দেখতেছে মানে সেই আলো আধারের মধ্যে মনে হচ্ছে কিছু নড়াচড়া করতেছে, মানে বোঝা যায় অন্ধকার আলো আধারের মধ্যে, তার চোখেও তো অনেকটা শুয়ে আসছে। এর মধ্যে হঠাৎ করে মনে হলো স্ট্রেচারের উপর কেউ শুয়েছিল, এবং সেই মানুষটা নামলো, মানুষ একটা নামলো এবং নেমে হেঁটে হেঁটে আসতেছে। কোথায় আসতেছে? প্রবালের দিকে আসতেছে। তো প্রবালের না গায়ে কাটা দিয়ে উঠে, সে মানে হঠাৎ করে কেন জানি মনে হয় গায়ে কাটা দিয়ে উঠে, মনে হয় যে কিছু একটা ভয়ঙ্কর সে দেখছে এরকম লাগে। কিন্তু সে হঠাৎ করে খেয়াল করে যে মানুষ একটা হেঁটে আসতেছে, মানুষটা লুঙ্গি পরা এবং গায়ে একটা গেঞ্জি আছে, মানে বা লাইক হাফ হাতা গেঞ্জি, লাইক বা টি শার্ট টাইপের গেঞ্জি, এবং একটা পুরুষ মানুষ বোঝা যাচ্ছে। এবং সে হেঁটে প্রবালের দিকে আসতেছে, আস্তে আস্তে ঠিক সিঁড়ির গোড়ায় চলে আসে। এসে ওই পাশ থেকে প্রবাল একটা কণ্ঠ শুনে, কণ্ঠটা এরকম কেমন যদি একটা মানে ভারী কণ্ঠে, পুরুষালী কণ্ঠে বলে, 1:17 বাজে, চাচা তো কেসে গা, খবর নাই? তো প্রবালের না এই কথাটা শুনে সাথে সাথে তার মানে গায়ের মধ্যে গুজবাম্প হয়, ঘাড়ের লোম দাঁড়ায় যায়, সে উঠে দাঁড়ায় দেখে যে লোকটা আবার হেঁটে চলে গেল ওদিকে এবং অন্ধকারের মধ্যে চলে গেছে। অন্ধকারের মধ্যে যে মনে হলো সেই যে স্ট্রেচার ছিল, স্ট্রেচারের পাশে তখন সে খেয়াল করে হালকা আলোতে যে ওখানে একটা দরজা আছে, একটা দরজা, মানে দরজাটা কেমন জানি একটা দরজা, এবং দরজার কাছে যে দেখতেছে ওখানে দরজা, কিন্তু সে মানুষটাকে কিন্তু সে আর দেখতেছে না যে কথা বললো। তো হঠাৎ করে প্রবালের কি জানি মনে হয়, সে করিডোর ধরে খুব দ্রুত মুভ করে, খুব দ্রুত হাঁটা দেয় করিডোর দিয়ে। সে হেঁটে মানে ওই যে লোকটা বলছে চাচা তো গেছে গা, 1:17 বাজে, তার কাছে জানি কেমন লাগে, সে দৌড়ে যেয়ে সে নার্সদের ওখানে যায়, যে বলতেছে যে আমার চাচার কি অবস্থা, বলতেছে যে আপনার চাচার অবস্থা খারাপ, এখানে ওনার আপনি এখন চুপচাপ থাকেন, কারণ আমাদের যে ডিউটি ডাক্তার ইমার্জেন্সিতে রাউন্ডে ছিল তিনি আসছেন, আপনার চাচাকে ওনার চেষ্টা করতেছি আমরা ওনার হার্টবিট রাখার জন্য, ওনার অবস্থা খারাপ। তো যাই হোক, ও এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকে। কিছুক্ষণ পরে দেখা যায় ওখানে রাউন্ডে যিনি ডাক্তার ছিলেন ওখানে তিনি আসেন, এসে বলে যে আমরা সরি, আপনারা বাসায় খবর দেন আপনার চাচা নাই। তো প্রবাল থতমত খেয়ে যায়, বলে চাচা নাই মানে বলে উনি চলে গেছেন, আপনার খবর দেন বাড়িতে। তো সে প্রবাল খেয়াল করে দেখে, জিজ্ঞেস করে কতক্ষণ আগে গেছেন, বলে যে একটু আগে ওনার পুরো সব থেমে গেছে, আমরা ট্রাই করছি বাট ওনাকে আর আনা যায়নি, উনি চলে গেছেন আর কি। তো যাই হোক, প্রবাল খেয়াল করে দেখে যে যেই সময়কার কথাটা ডাক্তার বলতেছে ইট ইজ অলমোস্ট সেই 1:17 হবে, কারণ ডাক্তারের সাথে তার কথা হচ্ছে 1:20 দিকে। তো সে প্রবাল তাড়াতাড়ি তাদের নেমে যেয়ে সে বাসায় ফোন করার চেষ্টা করে, অনেক চেষ্টা করে বাসায় ফোনে পায় সবাইকে এবং ফ্যামিলি মেম্বারদেরকে ডাক দেয়। এবং যাই হোক, তাদের একটা শোকের ছায়া নেমে আসে, তাদের বাসার মানুষজন তার চাচার যখন বের করে, এবং ওই রাতের বেলা তো আসলে তারা করতে পারবে না, বলে যে আজকে রাতে আপনারা রেখে দেন, আমাদের এখানকার যে মর্চুয়ারি আছে সেখানে রেখে দেন, এবং কালকে সকালে মানে তাদের যে ওখানে হিমঘর আছে আর কি, সেখানে রেখে দেন, কালকে সকালে আপনারা বের করে যা করবেন। যাই হোক, তো যখন প্রবাল সবকিছু তাদের পেপার ওয়ার্ক রেডি করতে থাকে এবং তো প্রবাল নার্সদেরকে দেখে যে মানে নার্স এবং ওখানে যে পুরুষ ওয়ার্ডের লোকজন ছিল তারা দেখে যে তাদের ওই ডেড বডি তারা নিয়ে গেল হিমঘর বলতে। যেটা দেখলো প্রবাল খেয়াল করে দেখলো যে সে যেখানে বসেছিল আসলে করিডোরে যেই জায়গায়, ওই জায়গা দিয়ে নিয়ে গেছে, ওই করিডোর ধরে নিয়ে গেছে, নিয়ে যে সেই যে অন্ধকার কর্নারটা, যেই অন্ধকার কর্নার থেকে সে দেখছিল যে একটা মানুষ মনে উঠে আসছে তার দিকে, সেই দিকে নিয়ে গেল। প্রবাল তখন খুবই মানে ভয়ও পায়, সারপ্রাইজও হয় এবং মানে অন্যরকম তার কাছে লাগতে থাকে। এবং সে তখন একজন ওয়ার্ড বয়কে জিজ্ঞেস করে যে ভাই ওইখানে কি, ওই জায়গায় নিয়ে গেছেন, ওই জায়গায় কি মর্চুয়ারি বা ওইখানে হিমঘর? বলে হ্যাঁ, ওইখানে হিমঘর, ওইখানেই রাখা হবে, আপনারা কালকে সকালে এটা রিলিজ করে নেবেন এইটা। তো যাই হোক, প্রবাল এই ঘটনায় ভয়ঙ্কর রকম বিস্মিত হয় এবং ভয়ঙ্কর রকম ভয় পায়, এবং সে বলে যে এখন পর্যন্ত আমার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার না যে ওইখান থেকে কে আসছিল। এবং সে জিজ্ঞেস করছিল ওয়ার্ড বয়কে ওইখানে কেউ থাকে বা ওইখানে কি শোয়ার কোনো জায়গা আছে? বলে না, ওখানে কিছুই নেই, ওইখানে হচ্ছে আমাদের সেই হিমঘর, আর পাশে হচ্ছে যে আপনার একটু জায়গা আর কি, ওখান থেকে বের হওয়ার জায়গাটা আর কি, ওখানে কেন মানুষ থাকবে, যায় কেউ থাকে না। তো যাই হোক, তো প্রবাল এখন পর্যন্ত তার কোয়েশ্চেন যে তার কাছে কে আসছিল, কে এসে তাকে বলছে যে এখন তো 1:17 বাজে, চাচা তো গেছে গা। তো
তো এই কথাটা কে বলছিল, প্রবাল এখনো তার এটা কোয়েশ্চেন, এবং সে বিশ্বাস করে এটা অশরীরী কিছু, এবং সে হয়তো এরকম কিছুই দেখেছে, এবং এটা প্রবালের একটা স্মৃতি, একটা ভয়ঙ্কর স্মৃতি তার জীবনে, এবং ভূতের ভয় পাওয়ার মতো যদি কিছু হয়ে থাকে এটা তার কাছে সেরকমই একটা ঘটনা। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে দিয়েছে সৌমিত্র রয়। ওর বাসা ঢাকার বাসাবো এলাকায়। ও এই ঘটনাটি তারই এক বান্ধবীর নাম হচ্ছে মারিয়া মিম, তার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছে। ঘটনাটি একটি হন্টেড বাসাকে কেন্দ্র করে এবং বেশ কিছু ছোট ছোট ভয়ানক ঘটনা মিলিয়ে একটি লম্বা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনাতে চলে যাচ্ছি। এখন থেকে 7-8 বছর আগে মিম ওরা যখন যে বাসাটায় থাকতো, মূলত সেখানকার বেশ কয়েকটি খণ্ড খণ্ড ঘটনা নিয়েই আজকের এই সম্পূর্ণ ঘটনাটি। প্রথমেই এই জায়গাটির কিছুটা বর্ণনা দেয়া প্রয়োজন। ঘটনাটির স্থান ঢাকার সবুজবাগের কদমতলা এলাকায়। আর ওরা যে বিল্ডিং এ থাকতো সেই বিল্ডিংটি একটি গলিতে অবস্থিত, এবং বিল্ডিংটির পাশেই ছিল আরো একটি বিল্ডিং। এই দুটো বিল্ডিং একদম লাগোয়া। দুটি বিল্ডিং এর মাঝখানে বিশেষ কোনো ব্যবধান নেই বললেই চলে। বিষয়টি অনেকটা এমন যে এক বিল্ডিং এর ছাদ থেকে খুব সহজেই অন্য বিল্ডিং এর ছাদে চলে যাওয়া যায়। ঢাকাতে কিন্তু এরকম বিল্ডিং অনেক আছে, বিশেষ করে পুরান ঢাকায় কিন্তু আমরা হরহামেশাই এই ধরনের বিল্ডিং গুলোকে দেখতে পাই। তবে ওই দুটি বিল্ডিং এর মাঝে যে সরু জায়গাটি ছিল, সেখানে স্বাভাবিকভাবে যাওয়ার কোনো পথই ছিল না, যার কারণে কারো কোনো জিনিস ভুলবশত জানালা দিয়ে পড়ে গেলে তা আর উদ্ধার করা সম্ভব হতো না। মিমরা যখন ওই দুটি বিল্ডিং এর মধ্যে প্রথম বিল্ডিংটির 5 তলায় থাকতো, মানে যখন শুরুর দিকে আর কি, তা একদিন মিমদের বাসায় মেহমান এসেছিল, যে কারণে ওর আম্মু রাতে ওকে বলেন বাসার লিভিং রুমে ঘুমাতে। আর ওর কাছে বিষয়টি খুবই স্বাভাবিক ছিল, কারণ এর আগেও অনেকবার মেহমান আসলেও লিভিং রুমে ঘুমিয়েছে। তো ওই রাত্রে মেহমানদের সাথে দীর্ঘক্ষণ গল্পগুজব করে ওর ঘুমাতে যেতে যেতে রাত প্রায় 2টো বেজে যায়। তখন ও শুনতে পায় ওদের বাসার গলিতে অনেকগুলো কুকুর ভয়ানকভাবে ডাকাডাকি করছে। কুকুরগুলোর এরকম ডাকাডাকি শুনে ওর মনে পড়ে যায় যে ওর খালা একবার ওকে বলেছিলেন যে কুকুর নাকি জিনদের উপস্থিতি বুঝতে পারে, তাই রাতের বেলা অনেক সময় খারাপ কোনো কিছুর উপস্থিতি টের পেলে ওরা এভাবে ডাকতে থাকে। এসব মনে করে মিমের কিছুটা ভয় লাগছিল, যেহেতু ও তখন লিভিং রুমে একাই ছিল, আর যার কারণে ওরকম কুকুর ডাকাডাকি করলে ভয় লাগাটাই স্বাভাবিক। আর ওই খালার কথাগুলো মনে পড়েছিল তার, এ করে ভয়টা আরো বেশি লাগছিল। এমন সময় হঠাৎ করেই মিমের মনে হয় রাস্তার অপর পাশে একটি বিল্ডিং থেকে নূপুরের আওয়াজ ভেসে আসছে। প্রথমে মিম মনে করে ওটা হয়তো তার মনের ভুল, কিন্তু ভালোভাবে শোনার চেষ্টা করে আর সে ওই আওয়াজটি আবারও পরিষ্কারভাবে শুনতে পায় এবং নিশ্চিত হয় যে সেটা ওর মনের ভুল নয়। মিম ভাবছিল ওই বিল্ডিং এ বোধহয় রাত্রে কেউ ড্যান্সের প্র্যাকটিস করছে। তবে পর মুহূর্তে আবারও ও ভাবে যে এত রাত্রে তো কারো এভাবে ড্যান্স প্র্যাকটিস করার কথা নয়, তাহলে নূপুরের আওয়াজটি কোথা থেকে আসছে। মিম যখন এসব ভাবছিল তখন ওর মনে হতে থাকে যে নূপুরের শব্দটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এবং ওর এমনটা মনে হচ্ছিল যে আওয়াজটি ওই লিভিং রুমের দিকেই এগিয়ে আসছে, ঠিক ও যেখানে শুয়ে আছে। যেন কোনো অশরীরী নূপুর পায়ে হাওয়ায় হেঁটে হেঁটে ওর দিকে অগ্রসর হচ্ছে। ওর এতটাই ভয় লাগছিল যে ও নড়াচড়াও করতে পারছিল না। এক পর্যায়ে আওয়াজটি ওই লিভিং রুমের জানালার একদম কাছাকাছি চলে আসে, এবং তখনই ঘরের ভেতরে ওর পায়ের দিকে জোরে করে কোনো একটি জিনিস পড়ে যাওয়ার শব্দ হয়। ওই শব্দটি হওয়ার সাথে সাথেই সেই নূপুরের আওয়াজটি একদম থেমে যায়। এরপর আর কিছু শোনা যায় না, এবং রাতের নিয়মে চারপাশ একদম নিশ্চুপ হয়ে যায়। অনেক ভয় পাওয়ার কারণে কিছুতেই মিমের ঘুম আসতে চাইছিল না, কিন্তু পরদিন যেহেতু বাসায় মেহমান এসেছিল, মানে ওই দিন যেহেতু বাসায় মেহমান এসেছিল, তাই উঠে লাইট জ্বালিয়ে বাসার অন্যদেরকে ডাকাডাকি করতে গেলে মেহমানরা হয়তো বিরক্ত বোধ করবেন এবং তারা অন্য কিছু ভাবতে পারেন যে এই মেয়েটিকে আবার জিনে ধরছে কিনা বা এই টাইপের কিছু কিনা, এই টাইপের অনেক কথাবার্তা ছড়িয়ে যেতে পারে। তো বিষয়টি সে মনের ভুল ভেবেই মনকে বারবার সান্ত্বনা দিতে থাকে, কিন্তু সে জানে যেটি তার মনের ভুল নয়। যাই হোক, সে চুপচাপ শুয়ে থাকে এবং ফজরের আজানের পর তার ঘুম এসেছিল। এর আগে তার ঘুম আসেনি। সকালে তার আম্মুর ডাকে
ঘুম ভাঙে। যেহেতু ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছিল, তাই মিম তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুলে চলে যায়। এরপর স্কুল শেষেও যখন বাসার দিকে ফেরে, তখন লিভিং রুমের দরজার উপরের দেয়ালের দিকে ওর চোখ যায়। সেখানে আল্লাহ লেখা কাবা শরীফের একটি ফ্রেম করা ছবি লাগানো ছিল, কিন্তু ছবিটি তখন সেখানে না থাকায় জায়গাটি খালি খালি লাগছিল, যার কারণে ওখানে ওর নজর পড়ে। মিম তখন ওর আম্মুর কাছে ছবিটি কোথায় তা জানতে চায়। তখন তার আম্মু বলে যে ঘুম থেকে উঠে উনি লিভিং রুমে এসে দেখেন যে কাবা শরীফের ওই ছবিটি মাটিতে পড়ে আছে। উনি ছবিটি উঠিয়ে হাতে নিয়ে দেখতে পান যে ছবিটি দেয়ালে লাগানোর জন্য যে রশিটি ছিল সেই রশিটি ছিঁড়ে গিয়েছে, আর তাই এটি পড়ে গিয়েছিল। তাই উনি ছবিটিকে আবার দেয়ালে না টানিয়ে টেবিলের উপর রেখে দিয়েছেন। একথা শুনে মিম রুমে গিয়ে দেখে যে ছবিটি টেবিলের উপর রাখা আছে। তখন মিম বুঝতে পারে যে গত রাত্রে ও একটি জিনিস পড়ে যাওয়ার জোরালো শব্দ শুনতে পেয়েছিল, সেটি আসলে ওই ছবিটি পড়ে যাওয়ারই শব্দ ছিল। এরপর মিম তার আম্মুকে গত রাত্রে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলে। উনি সবকিছু শুনে বিষয়টি কিছুটা আন্দাজ করতে পারলেও মিম হয়তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে বলে তাৎক্ষণিকভাবে মিমকে আশ্বস্ত করার চেষ্টা করে। কিন্তু মিম ভালোভাবেই জানতো যে এটি কোনো স্বপ্ন ছিল না, আর তার মাও ভালো করে বুঝতে পেরেছিল যে মিম আসলে স্বপ্নের ঘরে বিষয়টি দেখেনি। মূলত এই বিষয়টি ঘটনা ঘটা শুরু ছিল, মানে এটা দিয়েই শুরু হয়েছিল। যাই হোক, এই ঘটনা কয়েকদিন পর ওই বিল্ডিং এর দ্বিতীয় তলার একজন আন্টি মিমের আম্মুর সাথে গল্প করতে আসেন। কথা প্রসঙ্গে উনি ওনার একটি ভয়ানক অভিজ্ঞতার বিষয়ে তাকে বলেন। একদিন বিকেলবেলা অবসর সময় উনি সেলাই করার জন্য নাকি সুই সুতা নিয়ে বসেছিলেন। উনি সুইয়ে সুতা পরানোর চেষ্টা করছিলেন এবং সুইয়ের ছিদ্রে সুতা প্রায় পরিয়ে ফেলেছেন। এমন সময় ওনার হাতটি অদ্ভুতভাবে খালি ডানে বায়ে সরে যায়। ওনার মনে হচ্ছিল কেউ যেন আস্তে করে ওনার হাতে ধাক্কা দিয়ে হাতটি সরিয়ে দিচ্ছে। উনি শুরুর দিকে বিষয়টিতে খুব বেশি গুরুত্ব না দিয়ে আবারও সুতা পরানোর চেষ্টা করেন, কিন্তু এবারও একই রকম ঘটনা ঘটে। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে সুইয়ের সুতা পরানো কিন্তু বেশ সূক্ষ্ম একটি কাজ, আর উনি এই কাজে বেশ সিদ্ধহস্ত ছিলেন। কিন্তু অদ্ভুতভাবে উনি বারবারই অস্বাভাবিকভাবে ব্যর্থ হচ্ছিলেন, আর এই কারণে উনি কিছুটা বিরক্ত নিয়েই বলে ওঠেন, কি রে, এরকম হচ্ছে কেন? যখনই এই ধরনের কথা উনি বলেছেন, তখনই আচমকাই নাকি ওনার কানের পাশে কর্কশ ও ভারী একটি কণ্ঠস্বর উনি শোনেন এবং ভয়ানকভাবে ফিস ফিস করে কিছু একটা বলে ওঠে। কিন্তু কি যে বলেছেন সেটা আসলে উনি বুঝতে পারেননি। মানে অদ্ভুত একটা শব্দ, কর্কশ শব্দ, কিন্তু এটা কোন ভাষায় যে কথা বলে উঠলো, কি বলল, এটা ওনার বোধগম্য হলো না। যদিও উনি বুঝতে পারেননি, কিন্তু কণ্ঠস্বরটা শোনার পর উনি প্রচন্ড ভয়ে হাত থেকে সবকিছু ফেলে দিয়ে চিৎকার করতে করতে ওনার রুম থেকে বের হয়ে যান। চিৎকার শুনে ওনার পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং ওনাকে পানি খেতে দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকেন। শীতকাল ছিল ওই সময়টাতে, আর শীতকালে উনি একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিছুটা স্বাভাবিক বোধ করার পর উনি সবাইকে বলেন যে ওনার সাথে কি ঘটেছিল। সবকিছু শোনার পর পরিবারের সদস্যরা অনেক বেশি অবাক হয়েছিলেন এমনটাও নয়। এরকম টুকটাক ঘটনা মনে হয় ওই বিল্ডিং এ হর হামেশাই ঘটে, এরকম কম বেশি ঘটনা তাদের মোটামুটি জানা ছিল। মাঝে মধ্যেই রাতে ওই বিল্ডিং এর ছাদের উপর নাকি বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ শোনা যেত। যেমন কেউ পাটাতে শিলনোড়া দিয়ে মশলা পিষলে যেরকম শব্দ হয়, অনেকটা সেই রকমের। আবার যারা পার্শ্ববর্তী লাগোয়া বিল্ডিংটির সাইডে থাকতেন, তাদের মধ্যে অনেকেই গভীর রাতে দুটি বিল্ডিং এর মধ্যবর্তী যে সরু জায়গাটি রয়েছে, সেখান থেকে একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতে নাকি শুনেছেন। অথচ ওই ছোট্ট ফাঁকা জায়গায়, এত সরু ফাঁকা জায়গায় শুধু হয়তোবা কোনো একটা ইঁদুর হেঁটে যাওয়া সম্ভব একদম নিচে, এছাড়া কোনো মানুষের সন্তান, একদম নবজাতক সন্তানও ওই জায়গায় থাকা সম্ভব নয়। কিন্তু শুধু ওই জায়গা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। মিমের সাথে ওই ঘটনাটি ঘটার বেশ কয়েক মাস পর ওরা পাশের বিল্ডিংটাতে শিফট হওয়ার সিদ্ধান্ত নেয়। ওই বিল্ডিং এ আগে থেকেই মিমের চাচারা থাকতেন, তো ওরা যখন ওই বিল্ডিং এ একটি ফ্ল্যাট খালি পায়, তখন ওরা সেখানে শিফট হয়ে যায়। নতুন বাসায় শিফট হওয়ায় বেশ কিছুদিন মোটামুটি কোনো সমস্যা হয়নি। তবে এর কিছুদিন পরে আর কি, মিম একদিন স্কুল থেকে ফিরে বাসায় ঢুকতে যাবে, এমন সময় ওদের পাশের ফ্ল্যাটে যে আন্টি থাকতেন, উনি দরজা খুলে বের হয়ে মিমকে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। ওনার আচরণ ছিল একদমই একটি ছোট বাচ্চার মতো। একে তো ওই বাসায় নতুন, তারা এসেছে, তারপর ভালো করে কাউকে চেনেও না, তারপর ওই আন্টি এরকম আচরণ দেখে সে কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়।
পরবর্তীতে মিম যখন ওর আম্মুকে ওই আন্টির বিষয়ে বলে, তখন উনি অন্য এক প্রতিবেশীর কাছ থেকে ওই আন্টির বিষয়ে জানতে চান। তখন জানতে পারেন উনি মানসিক অসুস্থতায় ভুগছেন, যার কারণে নাকি অনেকের সাথে এই ধরনের ব্যবহার করেন, ছোট বাচ্চার মতো আচরণ করেন, ঠিক একটা বাচ্চা মানুষ যেভাবে আচরণ করে। ওই প্রতিবেশীর কথা শুনে মিমের আম্মু বুঝতে পেরেছিলেন যে উনি ওই আন্টি সম্পর্কে এমন কোনো কথা আরো জানেন যেটা হয়তো তাকে বলতে চাচ্ছে না। তা যাই হোক, ভদ্রতার খাতিরে ওনাকে আর তেমন কিছু জিজ্ঞেসও করেনি। কিন্তু আরো ভয়ানক ঘটনা কিন্তু সামনে ছিল। একদিন দুপুরে হঠাৎ করে মিমদের পাশের ফ্ল্যাট থেকে চেঁচামেচির আওয়াজ শুনে ওরা দরজা খুলে দেখে যে ওই বিল্ডিং এর অনেকে সেখানে উপস্থিত হয়েছে। মিমরাও কৌতূহলবশত সেখানে গিয়ে দেখে যে ওই যে আন্টি আগের দিনের মতোই উচ্চস্বরে বাচ্চাদের মতো বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলছেন। কিন্তু যখনই উনি ওখানে মিমকে দেখতে পান, তখনই দৌড়ে গিয়ে খপ করে মিমের হাত চেপে ধরেন এবং বলেন যে, এই মেয়ে আমার সাথে আসো, সোফায় বসো। তার পাশে সোফায় বসান। মিম খুবই অস্বস্তি বোধ করছিল এবং ভয় পাচ্ছিল, কিন্তু চুপচাপ সে ওই সোফায় বসে পড়ে, কোনো কথা বলছিল না। আর সোফায় বসার পরই ওই আন্টি আবারও অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন, যে কথার আগা মাথা কিচ্ছু নেই। তখন উপস্থিত সবাই বিভিন্ন ধরনের কথা বলে একটি বাচ্চাকে যেভাবে বোঝানো হয় সেভাবে ওনাকে শান্ত করার চেষ্টা করে। বলে রাখা ভালো যে ওনার একটি মেয়ে ছিল যে এতক্ষণ খাটের পাশে দাঁড়িয়ে একদম চুপ করে সবকিছু শুনছিল। ওই আন্টি যখন কিছুটা শান্ত হলেন, তখন সবাই ওই মেয়েটিকে বলে, যেহেতু ওই আন্টি অনেকটা অসুস্থ যেহেতু, তাই ওনাকে বিভিন্ন কাজে ওই মেয়ে যেন সহযোগিতা করে। এই কথা শোনা মাত্রই মেয়েটি চোখ বড় বড় করে খুব ভয়ানক ভাবে সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মানে নিজের মাকে সাহায্য করবে কথা বলার ফলে সে মনে হয় খুব বিরক্ত হয়েছে, রাগও হয়েছে এবং অবাকও হয়েছে। এরপর ওই রুম থেকে সে বের হয়ে বারান্দায় চলে যায়। কয়েকদিন পর মিমের চাচি যখন ওদের বারান্দায় এসেছিলেন, তখন উনি জানান যে ওই আন্টি এবং ওনার মেয়ের উপর নাকি বেশ কয়েকটি ভয়ানক জিনের আছর রয়েছে। এ বিষয়ে যখন একজন হুজুরকে ডেকানো হয়েছিল, তখন উনি জানান ওই জিনেরা খুবই শক্তিশালী এবং তারা চায় না যে ওই বাসায় কেউ থাকুক। তাই কোনো গুরুতর সমস্যার সম্মুখীন হতে না চাইলে বাসাটি ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু ওই সময় ওই আন্টিদের আর্থিক বেশ কিছু সমস্যা চলার কারণে ওরা হঠাৎ করে বাসাটি পরিবর্তন করে অন্য কোথাও শিফট করার মতো অবস্থায় ছিলেন না। তাই একরকম বাধ্য হয়েই এত সব সমস্যা উপেক্ষা করে ওনাদের ওই বাসায় থাকতে হচ্ছিল। মিমের চাচি আরো বলেন যে ওই বিল্ডিং এর ছাদের নিচ তলায় যারা থাকেন তারা নাকি রাতের বেলা ছাদের উপর থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পান। শব্দটি অনেকটা এমন যে কোনো বাচ্চা খালি পায়ে ছাদের এক পাশ থেকে আর এক পাশে দৌড়াদৌড়ি করছে। এই শব্দটি বেশিরভাগ দিনই গভীর রাতে শোনা যেত। একটি ঘটনা, একদিন ওনারা রাত 9টার দিকে এই শব্দটি শুনতে পান। তখন ওনারা ছাদে উঠে কাউকে দেখতে পান না, তবে ওনারা লক্ষ্য করেন যে ছাদে থাকা দোলনাটি আস্তে আস্তে দুলছে। কোনো বাতাস কিন্তু চারদিকে ছিল না, আর ওই ভারী দোলনাটা দোলার মতো বাতাসের যে ধাক্কা সেটিও ছিল না সেই সময়। দোলনাটি দেখে মনে হচ্ছিল এটি বাতাসে দুলছে না, মনে হচ্ছিল যে কেউ দোলনায় অনেকক্ষণ বসে থাকার পর যখন মাত্রই উঠে চলে যায় ঠিক যেভাবে দুলতে থাকে ঠিক সেভাবে দুলছে। ওরা তখনকার মতো ছাদ থেকে যদিও নেমে আসেন এবং পরদিন সকালে বিল্ডিং এর দারোয়ানকে বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। সব শুনে দারোয়ান বলেন এগুলো কোনো সমস্যা নয়। দারোয়ান ওনাদেরকে উল্টো পরামর্শ দেন এসব আওয়াজ উপেক্ষা করতে এবং রাতের বেলা ওনাদের কোনো অবস্থাতেই আর ছাদে না ওঠেন। তো এটা তো কোনো সমাধান হলো না, ছাদে উঠতে মানা করছে কেন, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এরপর আরো বেশ কয়েক মাস কেটে যায়। এক রাতে মিম অদ্ভুত একটি স্বপ্ন দেখে। মিম দেখে যে স্বপ্নের মধ্যেও একইভাবে কেউ ওর রুমে শুয়ে আছে। তখন ওর রুমের দরজা একটু একটু করে খুলে যেতে থাকে। মানে সে ওই স্বপ্নের মধ্যে ওর রুমে শুয়েছিল আর ওর রুমের দরজাটা একটু একটু করে খুলে যাচ্ছিল। ডিম লাইটের নীলাভ আলোয় ও দেখতে পায় যে দীর্ঘকায় কালো ছায়ার মতো একটি অবয়ব দরজা দিয়ে রুমে প্রবেশ করছে। ওই অবয়বটি রুমে ঢুকে ওর দিকে এগিয়ে আসতে থাকে। ওই অবয়বটিকে দেখে ভয়ে মিম চিৎকার করতে থাকে। অবয়বটি ওর বিছানার পাশে এসে শক্তভাবে ওর গলা চেপে ধরে। ও গলায় অনেক ব্যথা অনুভব করছিল। ও চেষ্টা করতে থাকে যে নিজেকে যেন সে ছাড়িয়ে নিতে পারে। এমন সময় হঠাৎ করে মিমের ঘুম ভেঙে যায় এবং প্রচন্ড অস্বস্তিতে উঠে বসে। ওই সময় সে ফিল করে ওর গলায় বেশ ব্যথা অনুভূত হচ্ছে। এও সে বোধ করে যে এটি স্বপ্নের মধ্যে হয়েছে। কিন্তু মিম আরো বেশি অবাক হয় যখন ও দেখে যে রুমের দরজাটি খোলা রয়েছে, ঠিক যেমনটা ও স্বপ্নে দেখেছিল। কিন্তু ওর স্পষ্ট মনে ছিল যে ঘুমানোর আগে সে খুব ভালোভাবেই দরজাটি লাগিয়ে তারপরে ঘুমিয়েছে এবং সে এভাবে প্রতি রাতেই ঘুমায়, দরজা লাগিয়েই সে ঘুমায়।
তখন মিমের খেয়াল হয় স্বপ্নে ও দেখেছিল যে সেই ছায়ার মতো অবয়বটি আস্তে আস্তে ওর রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। বিষয়টি মনে আসার পরপরই ওর ভয়ের মাত্রা আরো অনেক গুণ বেড়ে যায়। ও উঠে গিয়ে ওর আব্বু আম্মু সকলকে ঘুম থেকে ডেকে তোলে এবং সবকিছু ওনাদেরকে জানায়। মিমের আব্বু দোয়া পরে ওকে ফু দিয়ে দেন। সেই রাত্রে মিমের আর ঘুম হয়নি। সবাই চিন্তা করেছিল যে দ্রুত বাসাটা ছেড়ে দিব, আর এর মধ্যে আর কোনো ঘটনা হয়তো বা ঘটবে না, কিন্তু কে জানতো যে আরো একটি ভয়ানক ঘটনা মিমের সাথে ঘটবে। এই ঘটনার 1-2 দিন পর মিম তার রুমেই লেখাপড়া করছিল। তো মিম কোনো কারণে তার রুম থেকে বাইরে বের হয়ে এসেছে, মানে অন্য রুমে গিয়েছে। তার ঘরের লাইট টাইট সব জ্বালানো ছিল। তো অন্য রুমে গিয়ে তার আব্বা আম্মুর সাথে কথা বলে সে আবার তার রুমের মধ্যে ঢুকছিল। হঠাৎ করে দেখে তার খাটের উপরে পুরো শরীর কম্বল দিয়ে আবৃত কেউ একজন বসে ঢুলে ঢুলে উচ্চস্বরে কিছু পড়ছে। অনেক সময় আমরা ঢুলে ঢুলে মানুষকে পড়া দেখি না, ওই রকম। ওই সময় কিন্তু শীতকাল আবার ছিল না, শীতকাল চলে গিয়েছিল। তখন কম্বলটা যে কোথা থেকে এলো সে বুঝতে পারছে না, কারণ কম্বলটা তার রুমেই ছিল কিন্তু অন্য জায়গায় রাখা ছিল, গায়ে দেওয়ার জন্য নয়। তো ওই কম্বলটা মানে তাদের ঘরের কম্বলটাই, ওইটা তার রুমেই ছিল, ওই কম্বলটা দিয়ে পুরো শরীর আবৃত করে এরকম ঢুলে ঢুলে পড়ছে। আর গলার আওয়াজটা ছিল বেশ কর্কশ এবং গড় 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 করছে, এরকম একটা কি যে পড়ছে কিছু বোঝা যাচ্ছে না। তো মিম চিন্তা করে কি ব্যাপার, ঘরের মধ্যে এটা কোত্থেকে আসলো। তার অন্য ভাই বোনরা আবার এসে এরকম করে পড়ছে না তো, বা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে না তো। তো সে একটু ভয়ে ভয়ে কি করে, কম্বলের এক পাশ ধরে এক ঝটকায় কম্বলটি সরিয়ে ফেলে। আর সরিয়ে ফেলার সাথে সাথে দেখে ওই কম্বলের মধ্যে কিচ্ছু নেই, শুধু মনে হলো একটা কালো ছোট্ট একটা ছায়ার মতো ধপ করে জানালা দিয়ে বের হয়ে চলে গেল। এই দৃশ্য দেখার সাথে সাথে মিম চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। কেন এরকম ভয়ানক একটি ঘটনা আসলে ওর সাথে যে বাস্তবে ঘটে যাবে এটি আসলে কেউ বুঝতে পারেনি। এই ঘটনা ঘটার পরেই তার বাবা সিদ্ধান্ত নেয় আর নয়, মাস শেষ হওয়ার আগে দ্রুত ওই বাসাটি ছেড়ে দিতে হবে। কিন্তু হঠাৎ করেই তো ভালো বাসা আসলে পাওয়াটা অনেক কঠিন। কিন্তু যত কঠিনই হোক, আরো গুরুতর ক্ষতি হয়ে যাওয়ার আগেই এই বাসা ত্যাগ করতে হবে। তো সেই বাসাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর একদিন ওদের বাসার যে কাজের মহিলা, সে যখন কাজে আসে তখন মিমের আম্মু ওই মহিলাকে পুরো বিষয়টি জানান এবং বলেন যে ওরা যে নতুন বাসায় শিফট হবে সেখানে যদি ওই মহিলাটি কাজে যেতে পারে তাহলে মিমের আম্মু ওই মহিলাকে কাজে বহাল রাখবেন। তখন ওই কাজের খালা বা বুয়া এই বাসা ছেড়ে দেওয়ার যখন কারণ জানতে চায় তখন মিমের আম্মু হালকাভাবে ওনাকে বিষয়গুলো বলেন। সব শুনে ওই কাজের খালা বলেন ওদের বাসাটি যে গলিতে অবস্থিত ওই গলির রাস্তাটিকে এই রাস্তাটা ঘিরে নাকি অনেক ভয়ের বিষয় রয়েছে এবং এলাকার অনেকেই নাকি বিষয়টি সম্পর্কে জানেন। ওই সময় মিম সোফায় বসে টিভি দেখছিল। তো কাজের খালার মুখে একথা শুনে ও বিষয়টি সম্পর্কে খালার কাছে জানতে চায়। তখন খালা বলেন একটি ভয়ানক ব্যাপার। তিনি বলেন ওই এলাকার অনেকেই গভীর রাত্রে এই রাস্তা দিয়ে চলার সময় নাকি দেখেছে রাস্তার পাশে একটি লাল শাড়ি পরা বউ ঘোমটা দিয়ে বসে আছে। তারা যখনই সেই মহিলাটিকে অতিক্রম করে হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন নাকি সেই মহিলা পেছন থেকে খুবই মিষ্টি গলায় ডাক দেয় এবং বলে আমাকেও সাথে নিয়ে যাও। এভাবে ওই মহিলাটি বিভিন্নভাবে অনুনয় বিনয় করতে থাকে এবং বলে একবার হলেও পেছন দিকে ঘুরে তার দিকে যেন কেউ তাকায়। কিন্তু এলাকার সবারই কম বেশি জানা রয়েছে যে পেছনে ঘুরে যদি কেউ তাকায় তাহলে ভয়ানক বিপদ হতে পারে। এরকম ঘটনা নাকি ওই এলাকায় অনেক ঘটেছে এবং অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করেছেন। ওই কাজের খালা আরো বলেন যে একসময় এই এলাকার চারপাশে শুধু পানি ছিল, পরবর্তীতে মাটি ফেলে জলাশয়গুলো ভরাট করে এই বিল্ডিংগুলো নির্মাণ করা হয়। মিমরা এখনো ওই এলাকাতেই অন্য একটি বাসায় থাকে, তবে ওই আগের বাসাটি মূলত পরিবর্তন করার পর থেকে মিমের সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনা ছোট ছোট যেই কয়েকটি ব্যাপার একত্র করে বললাম এটা সত্য ঘটনা। আসসালামু আলাইকুম, আমার নাম নয়ন। এই ঘটনাটা আমার বন্ধুর চাচার মুখে শোনা। তিনি নিজে এসব দেখেছেন।
সে ঠিক যেভাবে বলেছেন সেভাবেই লেখার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। ভুল ত্রুটি হলে মাফ করবেন। ঘটনাটি অনেক বছর আগের, দক্ষিণের এক নদীর ধারের গ্রাম। গ্রামটা দিনে খুব শান্ত, কিন্তু রাত হলেই নিস্তব্ধ হয়ে যেত। লোকজন বলে মধ্যরাতের পর নদীর দিক থেকে কেউ হাঁটতে হাঁটতে গ্রামে আসে, কিন্তু সে মানুষ না। ঘটনা শুরু। ছদ্মনাম দিলাম কামাল চাচা। তিনি ছিলেন খুব সাহসী। এসব ভূত পেট এগুলোতে তিনি বিশ্বাস করতেন না। তিনি সাধারণ মানুষের মতোই চলাফেরা করতেন। একদিন বর্ষার রাতে তার সাথে হয়ে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যা তিনি আজও ভুলতে পারেনি। এক বর্ষার রাতে তার গরু হারিয়ে যায়। অনেক খোঁজার পরেও পাওয়া যায় না। রাত প্রায় 1টা। বৃষ্টি থেমে গেছে, চারপাশে কুয়াশা আর কাদা। তিনি লণ্ঠন হাতে নিয়ে একা বের হলেন নদীর দিকে। নদীর ধারে গিয়ে দেখলেন কাদার উপরে বড় বড় পায়ের ছাপ। কিন্তু অদ্ভুত ব্যাপার, পায়ের ছাপগুলো শুধু নদী থেকে গ্রামের দিকে গিয়েছে, কিন্তু ফিরে যাওয়ার কোনো ছাপ নেই। মানে কিছু একটা নদী থেকে উঠে গ্রামে ঢুকেছেন, কিন্তু বের হয়নি। কামাল চাচা কিছু না ভেবেই পায়ের ছাপগুলোকে অনুসরণ করে যেতে লাগলেন। যেতে যেতে তিনি পৌঁছে গেলেন পুরনো একটি টিনের ঘরের সামনে। তিনি দেখলেন পায়ের ছাপ গিয়ে থামলো সেই পুরনো টিনের ঘরের সামনে। ঘরটা বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। লোকজন বলে আগে এখানে এক মহিলা থাকতো। হঠাৎ এক রাতে নদীতে ডুবে তিনি মারা যান। তারপর থেকেই এই ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কামাল চাচা ঘরের সামনে দাঁড়াতেই অদ্ভুত একটা আওয়াজ করে দরজাটা নিজে নিজেই খুলে গেল। কামাল চাচা ঘরের ভিতরে ঢুকলেন। ভিতরটা সম্পূর্ণ অন্ধকারে ঘেরা। হঠাৎ তিনি শুনলেন ভেজা কাপড় মাটিতে টেনে নিয়ে যাওয়ার শব্দ। মনে হচ্ছিল কেউ ভেজা পায়ে হাঁটছে। কামাল চাচার হাতে থাকা সেই লণ্ঠনটি উঁচু করে ধরলেন। তিনি দেখলেন ঘরের কোণায় একজন মহিলা বসে আছে। লম্বা ভেজা চুল, মুখটা যেন ঢেকে রেখেছে। সাদা একটা কাপড় পরা, কাপড়টা পুরোপুরি ভিজে, মাটিতে পানি জমে আছে। কামাল চাচা কাঁপা কাঁপা গলায় বললেন, কে তুমি? এখানে কি করছো? মহিলা ধীরে ধীরে মাথা তুললেন। মুখ দেখা যায় না, শুধু অন্ধকার। সে খুব ধীরে বলল, আমার গরুটাকে দেখেছো? কামাল চাচা শরীর জমে গেল, কারণ গরু তো তারই হারিয়েছে। হঠাৎ মহিলা দাঁড়িয়ে গেল। তার পা মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে মনে হলো। সে ধীরে ধীরে ভেসে কাছে আসতে লাগলো। তার হাত কামাল চাচার দিকে বাড়িয়ে দিতেই কামাল চাচা অনুভব করলেন তার হাত যেন বরফের মতো ঠান্ডা। এই হাত কোনো মানুষের নয়। হঠাৎ একটা ঠান্ডা বাতাস কামাল চাচার শরীর দিয়ে বয়ে গেল। লণ্ঠনটাও নিভে গেল। পুরো ঘর অন্ধকার। হঠাৎ বাহিরে গ্রামের কুকুরগুলো একসাথে করুণ সুরে চিৎকার করতে শুরু করলো। সেই মুহূর্তে দরজাটা নিজে থেকেই খুলে গেল। কামাল চাচা চোখ বন্ধ করে দৌড়ে বাইরে চলে আসেন। পিছনে তাকিয়ে দেখেন ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই মহিলা। এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তার চুল বাতাসে উঠছে, কিন্তু বাতাস নেই। কামাল চাচা তার বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়লেন। পরের 3 দিন জ্বরে অচেতন হয়েছিলেন কামাল চাচা। আর তার গরুটিও পাওয়া যায়। তার গরুটি পরের দিন সকালে গ্রামের লোকজন ওই নদীর ধারেই খুঁজে পান, সম্পূর্ণ ভিজা, মৃত, শরীরে কাদামাটির হাতের ছাপ, যেন কেউ টেনে নিয়ে গিয়েছিল।
আজও নাকি গভীর রাতে ওই ঘরের পাশ দিয়ে কেউ গেলে ভেজা পায়ের শব্দ শোনা যায়, আর মাঝে মাঝেই শোনা যায়, আমার গরু দেখেছো? এই বলেই সে আজকে তার ঘটনাটি শেষ করলো। আশা করি তার ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 2010 সাল এবং রাজবাড়ী সদর উপজেলার মধ্যেই পৌরসভার এবং যে পৌরসভাটি রয়েছে পৌরসভার একদম পৌরসভার এরিয়ার একদম পাশে একটি গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে রামচন্দ্রপুর। এই রামচন্দ্রপুরে খবির উদ্দিন নামক একজন দরিদ্র মানুষের বসবাস আছে। ওনার ঘটনাটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। খবির উদ্দিন উনি খুব গরিব মানুষ ছিলেন। ওনার নিজের আসলে ওরকম কোনো জায়গা ছিল না। উনি পরের খেতে বর্গার কাজ করতেন এবং ওনার একটি বেশ বড়সড় সুন্দর একটি গরু ছিল। ওই গরু থেকে যে দুধ উনি পেতেন, সেই দুধ বিভিন্ন বাসায় গিয়ে উনি বিক্রি করতেন এবং খাঁটি দুধ বিক্রেতা হিসাবে ওনার বেশ সুনাম ছিল তখন। তো উনি সাধারণত সকালে যে কাজটি করতেন, সকালে উনি মাঠে গরুটা বেঁধে দিতেন এবং সন্ধ্যার আগ দিয়ে উনি গরুটি নিয়ে আসতেন। এটি ওনার প্রতিদিনের কাজ ছিল। আর মধ্যবর্তী এই সময়ে উনি বিভিন্ন কারো খেতে বর্গা চাষি হিসাবে কাজ করতেন। একদিন উনি সকালে গরুটি বাঁধেন মাঠে বাঁধার পর উনি একটু দুপুরের মধ্যে কাজ শেষ করে ওনার রাজবাড়ী বাজারে একটু কাজ ছিল। তো ওই কাজ হঠাৎ করে কাজ পড়ে যায়, যার কারণে ওনার বাসার থেকে আর কি উনি বলে যাননি যে ওনার ছেলে যে ছিল তাকেও বলে যান বা ওনার স্ত্রীকে বলে যেতে পারেননি যে উনি বাজারে যাচ্ছে, যদি একটু দেরি হয় ওনার ছেলে যেন মাঠ থেকে গরুটি নিয়ে আসে। এখন উনি বাজারে যখন যান ওই সময় বেশ কিছু কারণে ওনার অনেক দেরি হয়ে যায়। আর ওনার তো মোবাইল ছিল না, মোবাইল ফোন না থাকার কারণে ওনার নিজের মোবাইল ফোন নাই, বাসায় কারো মোবাইল ফোন নাই, যার কারণে কাউকে ফোন করে বলতেও পারছেন না যে ওনার আসতে দেরি হবে। ওনার ছেলেকে যে বলবেন যে গরুটা যেন সে মাঠ থেকে নিয়ে আসে, সেটা উনি বলতে পারছিলেন না। এদিকে ওনার যে ছেলে, সে চিন্তা করছে যে প্রতিদিন তো বাবা নিয়ে আসে, তো হয়তো সেও নিয়ে আসবে। আর ওনার ছেলেও ওই দিন একটু পাশের একটি গ্রামে ক্রিকেট খেলতে যায়। ক্রিকেট খেলতে গেলে ওই দিনও তার খেলা শেষ করে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে দিতে বাড়িতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। তো এখন যেহেতু উনি খবির উদ্দিন কাউকে বলেও যান নাই যে আসতে দেরি হবে, তো এদিকে ওনার ছেলেও বাড়িতে নাই। এখন ওনার স্ত্রী গরুটাকে যে আনতে যাবে এই সাহসও পাচ্ছিলেন না, যে বাসায় তারা যদি আবার বাসা ফাঁকা করে যাব, তারা যদি আবার গরুটা নিয়ে আসে, এই জন্য উনি স্বামী এবং সন্তানের অপেক্ষা করছিলেন। এদিকে বাজারে বেশ কিছু ওনার কাজ সারতে রাত প্রায় 12:30 বেজে যায়। কিন্তু রাত 9টা 9:30টার মধ্যে ওনার ছেলে আবার বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পরে খবির উদ্দিনের স্ত্রী তার ছেলেকে বলছে যে তোমার বাবা তো এখনো আসেনি, ওদিকে মাঠেও তো গরুটা আনা হয়নি। তখন ওনার ছেলে বলছিলেন যে বাবা তো হয়তো এখনই চলে আসতে পারে, তো একটু দেখি যদি দেরি হয় তাহলে আমি গরুটি নিয়ে আসবো। তখন এর মধ্যে কি হয়, যখন খবির উদ্দিনের আসতে অনেক দেরি হচ্ছিল, তখন রাত 10:30টার দিকে খবির উদ্দিনের ছেলে সে গরুটি মাঠে আনতে যায়। তো অদ্ভুত ব্যাপার হলো, সে এই গরুটি মাঠে আনতে আসা যাওয়া আসলে কখনোই 30 মিনিটসের উপরে লাগার কথা না, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, খবির উদ্দিনের ছেলে গরু নিয়ে বাসায় ফিরছে না। এদিকে খবির উদ্দিন রাত প্রায় 12:30টার দিকে যখন বাসায় আসে, বাসায় এসে এই ঘটনা শোনে যে তার ছেলেও গরু আনতে গিয়েছে অনেকক্ষণ আগে, প্রায় 3 ঘন্টা আগে গিয়েছে বা 2 ঘন্টা আগে গিয়েছে, কিন্তু এখনো ফিরছে না। তখন খবির উদ্দিন চিন্তা করে কি ব্যাপার, কি হলো, কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। তখন খবির উদ্দিন উনি নিজেও হাতে একটি কুপি নিয়ে, এটাকে আমরা ল্যাম্প বলি বা কুপি বলি, যেটা হারিকেন না, আপনারা দেখেছেন যে আলোটা উন্মুক্ত ভাবে জ্বলে আর কি, হালকা বাতাসে কিন্তু নিভে যেতে পারে সেটা। তো যেহেতু ওনার টর্চ লাইট ছিল না, খুব গরিব মানুষ ছিলেন আর কি, তো উনি এই একটা কুপি নিয়ে বের হন ওই মাঠের দিকে যেখানে গরুটি উনি বেঁধে রেখেছিলেন। তিনি যখন মাঠে যাওয়ার পরে উনি কোথাও গরু দেখতে পান না। তো কোথায় গেল? তাহলে এমন হতে পারে যে গরুটি মাঠ থেকে ছুটে পালিয়েছে বা অন্য কোথাও চলে গেছে, এমন হতে পারে, অনেক সময় এরকম হয়। তো উনি
ওই হাতে কুপি নিয়ে বিভিন্ন জায়গায় উনি গরু খোঁজার জন্য চেষ্টা করতে থাকেন, আশেপাশের বিভিন্ন জায়গায়, এবং কয়েকটা বাড়ি থেকে লোকজনদেরকে ডেকেও তোলেন যে তারা গরুটি দেখেছে কিনা। তখন তারা বলে যে না, ওনারা গরুটি সন্ধ্যা পর্যন্ত মাঠেই দেখেছিলেন, তারপরে আর ওনারা খেয়াল করেননি। কবিরউদ্দিন চিন্তায় পড়ে যায়, যেহেতু ওনার উপার্জনের বড় একটা মাধ্যম ছিলেন এই গরু, এবং এই গরুর থেকে প্রাপ্ত দুধ এবং দুধ বিক্রিত অর্থ। তো উনি গরু খোঁজার জন্য হন্যে হয়ে ছুটতে থাকেন। এদিকে ওনার ছেলে কোথায় গরু খুঁজছে এটা উনি মানে বুঝতে পারছেন না, যে ছেলে আবার কোন দিকে গিয়েছে। তো চিন্তা করেন ছেলে ও তো হয়তো বা খুঁজে বা যেভাবেই হোক বাড়িতে ফিরে আসবে। তো উনি নিজ দায়িত্বে একটু খুঁজতে থাকেন। তো খুঁজতে খুঁজতে উনি একটি জায়গা চলে আসেন, এই জায়গার নাম হচ্ছে লোকোশেড। তো আমি কিন্তু এর আগে অনেকবার যে গল্পগুলি শেয়ার করেছিলাম, তো তার মধ্যে বেশ কিছু গল্প কিন্তু রাজবাড়ী জেলার এই লোকোশেড কেন্দ্রিক ছিল। এটা খুবই হন্টেড একটা জায়গা, এবং অনেক ঘটনা এই লোকোশেড কেন্দ্রিক রয়েছে। আমি আগেও শেয়ার করেছি, আজকের ঘটনাটি অনেকটা সেই কেন্দ্রিক, এবং ভবিষ্যতে আরো ইনশাল্লাহ লোকোশেড কেন্দ্রিক ঘটনা আমি উপহার দিতে পারবো আপনাদেরকে, আশা করি ইনশাল্লাহ। তো উনি লোকোশেডের দিকে যেতে থাকেন। যেতে 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 লোকোশেডের, এটা তো একটা সময় মানে রেলের ইঞ্জিন মেরামত, বিভিন্ন বগি মেরামতের জন্য ব্যবহৃত হতো। এখন অবশ্য সেই কাজটি এখন হয় না, কিন্তু রেলের এই বিশাল জায়গা এটি পড়ে আছে এখনো। ওখানে উনি যখন মানে মেইন রেল লাইনটা ওখান থেকে পার হয়ে ওই পাশে চলে যান, অপর পাশে চলে যান, সেখানে যাওয়ার পর ওখানে বিশাল একটা মাঠ রয়েছে, লোকোশেডের বিশাল একটা মাঠ রয়েছে। তো সেখানে উনি গিয়ে ওনার ওই গরুটি দেখতে পান। উনি দেখেন যে ওই গরুটি ওখানে ঘাস খাচ্ছে। তখন উনি স্বাভাবিকভাবে গরুটির কাছে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু খেয়াল করেন যে প্রথম দিকে অবশ্য উনি বুঝতে পারেননি, কারণ গরু পেয়ে গেছেন এই আনন্দে আসলে বেশ কিছু বিষয় উনি লক্ষ্য করতে পারেননি। যখনই গরুটি উনি ধরতে গিয়েছেন, দেখেন গরুটি ছুটে অন্যদিকে চলে যাচ্ছে। তখন উনি বারবার গরুটি ধরার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই গরুটি ধরতে পারছিলেন না উনি। কিন্তু একটা সময় উনি খেয়াল করেন যে আসলে ওনার যে গরুটি ছিল দেখতে হুবহুই সেটাই এটা, কিন্তু ওনার গরুর থেকে আকারে প্রায় দ্বিগুণ আকৃতির একটি গরু। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার গরু এত বড় মানে এত স্বাস্থ্যবান কিভাবে হলো। তো উনি চিন্তা করেন রাতের বেলা হয়তো বা আমি চোখে ভুল দেখছি কিনা, এরকমও হতে পারে, উনি এই চিন্তা করছিলেন। তো উনি গরুর পিছনে ছুটতে থাকতেন, কিন্তু গরুকে উনি কিছুতেই ধরতে পারছিলেন না। একটা সময় উনি খেয়াল করলেন যে ওই মাঠের চারদিকে অনেকগুলো ঠিক একই রকমের গরু মাঠের চতুর্দিকে চলে আসছে, এবং আস্তে আস্তে এই কবিরউদ্দিনকে ঘিরে ফেলছে, এবং তাকে আঘাত করার জন্য, বিশেষ করে কবিরউদ্দিনকে আঘাত করার জন্য চতুর্দিক থেকে এগিয়ে আসছে। তখন কবিরউদ্দিন বুঝতে পারেন যে আসলে উনি একটি বিশাল বিপদে পড়ে গেছেন, যে এই গরুটা আসলে কোনো স্বাভাবিক গরু না, নিশ্চয়ই এটা প্যারানরমাল কিছু। তখন উনি এই মুহূর্তে চতুর্দিকে এরকম মানে বড় বড় আকৃতির গরু, একই রকম চেহারার গরু। তো উনি এখন কি করবেন? উনি চিন্তা করলেন যে এইবার হয়তো ওনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে উনি সাহস সঞ্চয় করে উনি জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। সৌভাগ্যক্রমে সূরা ইয়াসিনটা ওনার মুখস্থ ছিল। জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। তো উনি খেয়াল করলেন যে সূরা ইয়াসিন উনি যত জোরে পড়ছেন, গরুগুলো ওনার থেকে তত বেশি দূরে সরে চলে যাচ্ছে। এজন্য উনি আরো জোরে পড়া শুরু করেন, এবং পড়তে পড়তে উনি যে কাজটি করেন, উনি ওনার বাড়ির দিকে দৌড় দেন এবং জোরে জোরে পড়ছিলেন। এবং উনি পেছন দিকে তাকিয়ে দেখতে পান যে ওই গরুগুলো ওনার পেছনে দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু ওনার কাছে আসতে পারছে না। বেশ একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা আগাচ্ছে। এভাবে উনি দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে এসে উনি ওনার স্ত্রীকে সবকিছু খুলে বলেন। এবং আরেকটা মজার বিষয়, যে বাড়িতে এসে দেখেন ওনার যে গরুটি যেটি মানে মাঠে উনি বেঁধে রেখে এসেছিলেন, সেটি একাই আবার বাড়িতে চলে আসছে। তো সেটাকে উনি গোয়ালে মানে বেঁধে রাখেন, এবং উনি জিজ্ঞেস করেন ওনার ছেলে কোথায়। উনি প্রথমে গরু দেখে মনে করেছিলেন যে ওনার ছেলে হয়তো খুঁজে নিয়ে আসছে। তখন ওনার স্ত্রী বলেন যে ওনার ছেলেকেও পাওয়া যাচ্ছে না, সেও গরু খুঁজতে গিয়ে এখনো আসেনি। তখন কবিরউদ্দিন চিন্তা করেন, তাহলে আমার ছেলে আবার বিপদে পড়ে নাই তো কোনো। এই চিন্তা ওনার মনের মধ্যে খুব দোলা দিতে থাকে। এখন সন্তানের বিপদ হতে পারে এই চিন্তা করে উনি মাত্র যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে উঠে এসেছেন, তো সেই কথা চিন্তা না করে উনি নিজেই বের হয়ে যান। বের হয়ে ওনার ছেলেকে এবার উনি খুঁজতে থাকেন। ওনার স্ত্রীও সাথে আসতে চাইলে উনি নিষেধ করেন যে না, তুমি বাড়িতে থাকো, এবং উনি একাই বের হন। কবিরউদ্দিন একাই বের হয়ে ওনার ছেলেকে খুঁজছেন এবং চিৎকার করে তাকে ডাকছেন। তো হঠাৎ উনি
আবার ওই লোকোশেডের দিকে খেয়াল করেন যে ওই লোকোশেডের দিকে আবার আমার ছেলে যায় নাই। তো লোকোশেডের দিকে উনি একটু সামান্য একটু এগিয়ে দেখেন যে দূরে কোনো একটা ছায়ামূর্তির মতো কেউ হেঁটে হেঁটে লোকোশেডের দিকে যাচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি যে কাজটি করেন সেটা হলো ওনার ছেলেকে ডাকতে থাকেন, কিন্তু ওনার ছেলে কোনো উত্তর দিচ্ছে না। উনি বুঝতে পারেন এটাই তার ছেলে, কারণ যেই পোশাক ওনার ছেলে যে শার্টটা পরে সেটা উনি দূর থেকে আবসা চাঁদের আলোতে বুঝতে পারছিলেন যে এটি ওনার ছেলে। কিন্তু উনি খেয়াল করছেন ওনার ছেলে কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা লোকোশেডের ওই মাঠটার দিকেই যাচ্ছেন যেখানে উনি কিছুক্ষণ আগে ভয়ঙ্কর একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল। তো উনি দৌড়ে ওনার ছেলের কাছে যাওয়ার চেষ্টা করেন। তো কাছে গিয়ে অনেক কষ্ট করে ওনার ছেলের কাছে যান। অদ্ভুত ব্যাপার হলো উনি যতই দৌড়ানোর চেষ্টা করছিলেন ওনার ছেলের কাছে যাওয়ার জন্য, ওনার মনে হচ্ছিল যে ওনার পাটা চলছে না, অতটা ওনার পাটা আটকে যাচ্ছে, জড়তা হয়ে যাচ্ছে ওনার পায়ে। তারপরেও উনি দোয়া কালাম পড়তে থাকেন এবং দৌড়ানোর চেষ্টা করতে থাকেন, এবং একটা সময় গিয়ে ওনার ছেলের কাছে গিয়ে ডাক দেন। তারপরে ওনার ছেলে ওনার ডাক শুনতে পাচ্ছিল না। তারপর কাছে গিয়ে যখন ছেলের গায়ে হাত দিয়েছেন তখন তার ছেলের জ্ঞান ফিরে আসে। তখন কবিরউদ্দিন বলে, এই তুমি কোথায় যাচ্ছিলা? তখন ওর ছেলে বলে যে আমি তো নিজেও বুঝতে পারছিলাম না আমি কোথায় যাচ্ছিলাম। আমি একটু গরু খুঁজতে খুঁজতে তো এই দিকে চলে আসি, অনেকক্ষণ ধরে খুঁজছি, আশেপাশের কয়েকটা জায়গায় আমি খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তারপরে মনে করলাম যে লোকোশেডের এইদিকে কি আছে কিনা, কিন্তু এদিকে কিছুক্ষণ আসার পরে কি হয়েছে আমি আর বলতে পারি না, যে আমি কোথায় যাচ্ছিলাম কি হয়েছিলাম কিচ্ছু বলতে পারি না। এই যে এখন বাবা তোমাকে দেখছি। তখন ওনার ছেলেকে আবার উনি বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পর ওনার ছেলের প্রচন্ড জ্বর আসে। এরপরে তারপর স্বাভাবিকভাবে আস্তে আস্তে সুস্থ হয়ে যান। তো এটি ছিল ঘটনাটির সময় 1973 সাল, বেশ অনেক আগের ঘটনা। ঘটনাটির স্থান পাবনা জেলার পাকশি, আমরা যেটা পাকশি বলি আর কি। আপনার পাকশির নাম শুনেছেন, বিশেষ করে পাকশিটা কিন্তু হার্ডিঞ্জ ব্রিজের জন্য আমরা বিখ্যাত। পাকশিটা আমরা মানে হার্ডিঞ্জ ব্রিজের নামই আসলে চিনি, পাকশি ব্রিজ, পাকশি হার্ডিঞ্জ ব্রিজ বলে আমরা সবাই চিনি। তো আমি এই পাকশির একটি ঘটনা বলবো। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা পাকশিতে গিয়েছেন, আমি একটু এনভায়রনমেন্টটা বলি। আপনারা যদি এখন যান, আপনারা কিন্তু যাওয়ার সময় দেখবেন যে পাকশির এক পাশে বিশাল নির্মাণযোগ্য হচ্ছে, খুব আলো, অনেক কিছু, কিন্তু আর একটা পাশ ঠিক ততটাই অন্ধকার। একটা পাশ যেমন আলো, আর একটা পাশ ঠিক ততটাই অন্ধকার। বিশেষ করে আপনারা যদি পাবনা থেকে ভেড়ামারার দিকে যান, আপনারা হাতের বাম পাশে আপনারা বিশাল দেখবেন যে সরকারি অবকাঠামো নির্মিত হচ্ছে, কিন্তু হাতের ডান পাশে দেখবেন একদম শুনশান, নীরবতা, অন্ধকার, তেমন কিছুই দেখা যায় না। ঠিক মনে হবে যে এক পাশে দিন আর এক পাশে রাত, এরকম মনে হবে। তো যেই পাশটাতে অন্ধকার মনে হয়, ওটা দিনের বেলাতেও এখন পর্যন্ত সেই জায়গাতে লোকবসতি খুবই কম। পাকশি যে স্টেশনের পাশে যে বিশাল জায়গা রয়েছে, রেলের জায়গা, সেখানে কিন্তু অনেক হন্টেড স্টোরি রয়েছে। সেই আশেপাশে যে গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোতেও কিন্তু অনেক স্টোরি রয়েছে। আমি আজকে এমনই একটি স্টোরি আপনাদেরকে বলবো। তো সেই স্টোরিটা একটি কুয়া কেন্দ্রিক, একটা কূপ বা কুয়া। এই কুয়াকে কেন্দ্র করে আজকে আমাদের স্টোরি। যারা পাকশিতে আছে, পাকশির যদি কেউ আমার এই গল্পটা শুনে থাকেন বা পাকশির ওদিকে কেউ গিয়েছেন, তারা আমার ঘটনার সঙ্গে একটু মিলিয়ে নিতে পারবেন। ঘটনাটি আমি শুনেছি পাকশিতে ফুরফুরা শরীফের একটি মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসারই একজন শিক্ষার্থীর কাছে আমি এই গল্পটি শুনেছি। সেই শিক্ষার্থীর নাম হচ্ছে হাফেজ নাইম। এই হাফেজ নাইমের কাছ থেকে আমি এই ঘটনাটি শুনেছি। তা আশা করছি আপনাদের ঘটনাটি সবার ভালো লাগবে। ঘটনাটির সময়কাল আমি আগে বলেছি 1973 সাল। হার্ডিঞ্জ ব্রিজ থেকে কেউ যদি পাকশির মেইন বাজারের দিকে যেতে যায়, এখন পর্যন্ত হাতের দুপাশে বিশাল বড় বড় গাছ রয়েছে, শতবর্ষী এক একটা গাছ। এখনো সেদিক মানে আপনার দিনের বেলা যেতে গা ছমছম করে উঠবে। এখন তো পাকা রাস্তা হয়েছে, দুই পাশে গাছগুলো রয়েছে। তো আমরা যদি ওই দিকে যেতে থাকি, যাওয়ার সময় হাতের ঠিক বাম পাশে আমাদের বেশ একদম ফাঁকা জায়গা পড়বে।
আর ওই ফাঁকা জায়গাটা আরেকটু পার হয়ে গেলেই মানে পদ্মা নদী। ওই জায়গাগুলোতে এখনো ওইভাবে জনবসতি নাই। তো ওই জায়গাতে একসময় বেশ একটু ঝোপঝাড় এরকম ছিল আর কি। ওই ঝোপঝাড়ের মধ্যে ব্রিটিশ পিরিয়ডের একটি কুয়া ছিল। বলা হয় যে হার্ডিঞ্জ ব্রিজ যখন তৈরি করা হয়, ওই তৈরি করার সময় খাওয়ার পানির প্রয়োজন ছিল, তখন ওই জায়গাটাতে একটা কুয়া খনন করা হয়েছিল। তো ওই কুয়াটা মানে ওরকমই পড়ে আছে, এরকম বলা হতো আর কি ওই ঝোপঝাড়ের মধ্যে। অনেকে কিন্তু ওই ঝোপঝাড়ের ওদিকে দেখা যেত যে আপনার গরু ছাগল এগুলা বেঁধে রাখতো, এরকম কিন্তু হতো। তো এভাবেই যখন একটা সময় আস্তে আস্তে যখন ঝোপঝাড় কমে আসে, কুয়ার ওই জায়গাটা উন্মুক্ত হয়ে পড়ে। কুয়ার মধ্যে কিন্তু পানি ছিল, কুয়ার মধ্যে পানি ছিল এবং কুয়া কেন্দ্রিক কিছু অদ্ভুত কথা প্রচলিত ছিল। যেমন ওই কুয়াটা কিন্তু খুব বেশি গভীর ছিল না, নিচে পানি দেখা যেত। কিন্তু ওই কুয়াতে যদি কেউ শব্দ করত, কোনো প্রতিধ্বনি ফিরে আসতো না। আমরা দেখেছি, আমরা তো নর্মালি জানি সাধারণত 16.5 মিটার দূরত্ব যদি কম হয় তাহলে কিন্তু আমরা কোনো প্রতিধ্বনি পাই না। কিন্তু ওই কুয়াটি প্রায় 20 মিটারের মতো গভীর ছিল, মানে নিচের পানিটা দেখা যেত প্রায় 20 মিটারের মতো গভীর ছিল। কিন্তু ওখানে কোনো শব্দ করলে কোনো প্রতিধ্বনি ফেরত আসতো না। এটা অনেকেই চিন্তা করতো কি ব্যাপারে, এই কুয়াতে কথা বললে কথা ফেরত আসে না। আর একটা বিষয় হলো, ওই কুয়াতে অদ্ভুত কিছু শব্দ হতো। শব্দ বলতে কেমন, যে মনে হতো যে কুয়ার পানির মধ্যে বড় বড় মাছ রয়েছে, এরকম মাছের মতো শব্দ, মাছ যেভাবে পুকুরে শব্দ করে এরকম শব্দ হতো। আর একটা বিষয় হতো, সেটা হচ্ছে যে কেউ যদি খুব মানে ভালো করে কুয়ার মধ্যে যদি কান পাততো, তখন ওর মধ্যে অসংখ্য মানুষের কথা বলার শব্দ শোনা যেত। এই টাইপের বিষয় ওখানে ছিল। অনেকের কাছে এই কথাগুলো মানে প্রচারিত হয়ে যায় যে ওখানে এরকম এরকম আছে। তো অনেকেই কুয়ার ওখানে দেখতে যায়, কেউ কান পাতলে কেউ শব্দ শোনে, কেউ শোনে না। কিন্তু ওই যে ভেতরে যে মাছ রয়েছে, ওরকম পানি নড়াচড়া করে উঠতো, বা মাছ যেভাবে একটু ঢেউ সৃষ্টি করে ওরকম ঢেউ সৃষ্টি হতো। তো এইরকম মোটামুটি সবাই দেখতো। এবং এটা ঠিক যে এই যে শব্দ করলে যে শব্দ ফেরত আসতো না, এটাও ঠিক, এটাও সবাই করতো। কিন্তু ওই যে কান পাতলে যে অনেক মানুষের কথাবার্তা বলার শব্দ, এই জিনিসগুলো সবাই সবসময় শুনতো না, কেউ শুনতো কেউ শুনতো না, বিষয়টা এমন ছিল। তো এর মধ্যে ঘটনাটি যেটা ঘটে আর কি, তো এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল, ওনার ছেলেকে ওই মানে মাদ্রাসায় ভর্তি করিয়েছিল। তো ওই ভর্তি করানোর পরে ওই ছেলের যে সহপাঠী, এই সহপাঠীর কাছে হাফেজ নাইমের কাছে গল্প করেছে যে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটেছিল। তো ওই ঘটনাটি বেসিক্যালি আমি সংগ্রহ করতে পেরেছি, সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এই যে মুরব্বী, তো এই মুরব্বী যিনি ছিলেন, ওনার নামটা কিন্তু আমি আসলে জানতে পারি নাই, বা আমি একবার হালকা শুনেছিলাম, আসলে আমার মনে নেই ওনার নামটা আসলে কি। তো আপনারা একটা নাম মনে মনে চিন্তা করে নেন, ওনার নাম আব্দুল আলিম, এরকম একটা চিন্তা করে নেন, কারণ ওনার এক্সাক্ট নাম আমি আসলে আমার মনে নেই, বা আসলে ওইভাবে মানে মনে রাখার মতো করে শুনতেও পারি নাই। আর যিনি বলেছেন উনিও আসলে এক্সাক্ট নামটা আমাকে ওইভাবে বলতেও পারেননি, যার কারণে আসলে এই জন্য বললাম মনে নাই। আসলে কোনো মতে একটু ভাঙা ভাঙা বলেছিলেন। যাই হোক, তো ধরে নেন যে না, তার নাম হচ্ছে আব্দুল আলিম। তো এই আব্দুল আলিম উনি তখন বেশ মানে কিশোর বয়সী। তখন উনি এবং ওনার কয়েকজন বন্ধু বান্ধব, ওনারা চিন্তা করেন যে ওই কুয়াতে খালি শুনি মাছ আছে, আমরা আজকে 4 বন্ধু মিলে ওখানে মাছ ধরতে যাব, আমরা বড়শি ফেলবো, দেখি আসলে ওখানে আমরা মাছ পাই কিনা। তো সত্যি ওনারা 4 বন্ধু মিলে সেখানে বড়শি নিয়ে যান। এই আমি কিন্তু ঘটনা বলছি সব দিনের বেলার ঘটনা, যা হচ্ছে সব দিনের বেলা। তো উনি বড়শি নিয়ে সেখানে যান, উনি সহ ওনার 4 বন্ধু, আব্দুল আলিম এবং তার 4 বন্ধু, মানে তার আরো 3 বন্ধু, টোটাল 4 জন সেখানে যান। যাওয়ার পরে বাস তারা সেখানে বড়শি ফেলেন।
ঠিক অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু কোনো মানে বড়শির যেই যারা আধার ফেলেছে সেখানে কোনো মাছের কোনো উপস্থিতি, কোনো মাছ কোনো আধার খায়ও না, কিছুই না। অথচ তারা কিন্তু কুয়ার পানিতে দেখছে যে পানি নড়ে উঠছে, তার মানে নিচে কিছু আছে। এইভাবে যখন প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা হয়ে যায়, সবাই অধৈর্য হয়ে যায় যে ধুর, এখানে আসলে কিছুই নাই, নিচে মনে হয় ব্যাং ট্যাং আছে, বা ওই দূরে তো পদ্মা নদী, পদ্মা নদীর সাথে এই কুয়ার কোনো সংযোগ রয়েছে, যার কারণে এই পানিটা এইখানে চলে আসছে, এরকম তারা চিন্তা করে। আর যদি থেকেও থাকে কোনো ব্যাং ট্যাং এই টাইপের কিছু থাকতে পারে, এখানে কোনো মাছ নাই, মাছ থাকলে এতক্ষণে অবশ্যই আমাদের বড়শির ছিপে আমাদের টান পড়তো। এদিকে 3 জন অধৈর্য হয়ে বলে যে আমরা চলে যাব, কিন্তু আব্দুল আলিম উনি আর যেতে রাজি না। উনি বলে না, আজকে আমি দেখেই ছাড়বো আসলে মাছ এখানে আছে কিনা, খালি শুনি যে এখানে বিশাল বিশাল মাছ আছে, কই আজকে দেখবো মাছ আছে কিনা। ওদিকে 3 জন বলে যে ঠিক আছে তুই থাক, আমরা গেলাম। তারা মোটামুটি হাসি তামাশা করে, আব্দুল আলিমের দিকে তাকিয়ে হাসি তামাশা করে তারা তাদের মতো হাঁটা দেয়। এদিকে আব্দুল যখন ওই 3 জন চলে যাচ্ছে, বেশ দূরে চলে গেছে, মানে এতটুকু দূরে যে চিৎকার দিলে বা কোনো ডাক দিলে তারা শুনতে পারবে, এতটুকু দূরে স্পষ্ট ভাবে আর কি শুনতে পারবে। তখন হঠাৎ করে আব্দুল আলিম তার বড়শির ছিপে টান অনুভব করে। কিন্তু আব্দুল আলিম চিন্তা করে, এখন যদি মাছ ধরি তাহলে তো আবার ওরা চলে আসবে, চলে আসলে তখন আবার দেখা গেল আমি মাছ পেলাম না, ওরা মাছ পাওয়া শুরু করলো। তখন আর উনি কিছু বলেন না, উনি কিছু বলে নাই, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছিপের টানটা বেশ আস্তে আস্তে ভারী বা কঠিন হয়ে আসছে, এবং উনি কিছুতেই মানে ছিপটা উপর দিকে টেনে তুলতে পারছেন না। যখন টেনে তুলতে পারছে না, তখন সে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু টেনে তুলতে পারছে না। এদিকে কি হয়, তার যে 3 বন্ধু হঠাৎ করে ধপাস করে একটা জোরে শব্দ শোনে। ওরা বলে কি ব্যাপার, এত জোরে শব্দ হলো কিসে, পানির মধ্যে মানে কোনো জিনিস কি পড়লো? তাকিয়ে দেখে ওই কুয়ার কাছে আব্দুল আলিম নাই। তখন 3 বন্ধু চিন্তা করে কি ব্যাপার, এত জোরে শব্দ হলো, আব্দুল আলিমের মধ্যে পড়ে গেল। ওরা দৌড়ে ওই কুয়ার কাছে যায়। কুয়ার কাছে যাওয়ার পর দেখে যে ওইখানে বর্ষিও নাই, কিছুই না, আব্দুল আলিমও নাই, কিন্তু কুয়ার মধ্যে একটা অদ্ভুত জিনিস হচ্ছে। আমরা অনেক সময় নদীতে যে পাক সৃষ্টি হয় না, বা ঘূর্ণিঝড়ের মধ্যে যেটা সৃষ্টি হয়, কুয়ার পানিতে ওরকম ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয়েছে, এরকম পাক সৃষ্টি হয়েছে। ওই 3 জনই বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং একজন ওখানে থাকে আর 2 জনকে বলে দৌড় দিয়ে যাও, আশেপাশে যত লোক আছে সবাইকে ডেকে নিয়ে আসো। তখন ওদের আর ভাগ্য ভালো, বেশি দূর যেতে হয়নি, দেখে যে একটা ভ্যান যাচ্ছে, ভ্যানে আবার কয়েকজন যাত্রী যাচ্ছে। ওই যাত্রীর মধ্যে একজন হুজুর টাইপের একজন লোক ছিলেন। তখন ওরা বলে যে আমার বন্ধু এই যে পানির মধ্যে পড়ে গেছে, দেখেন পানিতে কেমন হচ্ছে, পাক হচ্ছে, আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আমার বন্ধুকে উদ্ধার করতে হবে। তখন তারা সবাই দৌড়ে সেখানে চলে আসেন, কিন্তু কুয়ার ভিতরের অবস্থা দেখে কারো কিন্তু কোনো সাহস হয় না ওর মধ্যে নামার, কারণ পানি পাক খাচ্ছে। তো তখন ওই হুজুর টাইপের যিনি লোক ছিলেন, তখন উনি একটা কাজ করেন, সেটা হচ্ছে উনি একটি মাটির একটি টুকরা উঠান, শুকনা মাটির টুকরা, সেখানে একটু দোয়া পড়ে ওই টুকরাটি পানির মধ্যে ফেলে দেন। অদ্ভুত ব্যাপার, পানির মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে কুয়ার পাক বন্ধ হয়ে যায়, এবং নিচ থেকে মানে পানির মধ্য থেকে হঠাৎ করে ওই আব্দুল আলিমকে মনে হলো কেউ যেন ছুঁড়ে বাইরে ফেলে দিল। মানে এমন ভাবে ছুঁড়ে ফেলেছে, সে উপরে এসে একদম কুয়ার উপরে এসে পড়েছে। তখন সে সেন্সলেস অবস্থায় ছিল, মানে তার পেটে অনেক পানি চলে গেছে। তাই তার পেট থেকে পানি বের করার ব্যবস্থা করা হলো, তার জ্ঞান ফিরল। তখন সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন বলল যে আমি মাছ ধরছিলাম, হঠাৎ করে বড়শিতে অনেক টান অনুভব করি। টান অনুভব করার পরেই হঠাৎ করে আমার মনে হলো কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল, এবং কুয়ার মধ্যে যখন আমি পড়ে যাই তখন দেখি সেখানে এক ভিন্ন জগৎ। সেখানে পানির মধ্যে দেখি অনেক মানুষ, সবারই মুখে দাড়ি, মাথায় পাগড়ি,
এরকম অনেক মানুষ, এবং একজন আরেকজনকে বলা বলি করছে যে এ আমাদেরকে বিরক্ত করার জন্য কেন আসছে, বারবার বিরক্ত করছে, একে আর ছাড়া যাবে না, এরকম তারা বলা বলি করছে। কিন্তু হঠাৎ করে একটা বিশাল আকৃতির কিছু কুয়ার মধ্যে পড়লো, ওই আব্দুল আলিম বলছে। তখন ওই লোকদের মধ্যে একজন সর্দার ছিলেন, উনি বললেন যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও, আশা করি এরপরে এখানে আর কেউ আসবে না। তখন তাকে একজন ধরে উপরে ছুঁড়ে মারে। এইটুকুই আব্দুল আলমের মনে আছে, এই অদ্ভুত ঘটনাটা। এই যে একজন মুরব্বী, উনি একটা ঢিল, ছোট্ট একটা ঢিল সেখানে মেরেছিলেন, কিন্তু আব্দুল আলিম নিচে থাকা অবস্থায় সে দেখেছে বিশাল একটা ঢিলের মতো, পাথরের মতো নিচে পড়েছে, এবং সেটার কারণে একজন ওদের যে সর্দার টাইপের একজন আছেন, উনি বলে যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও। তো এতটুকুই তার মনে আছে। তখন এই ঘটনাটা আশেপাশে যখন ছড়িয়ে গেল যে এই কুয়াতে এই ধরনের অদ্ভুত বিষয় হয়, কারণ প্রথমত অদ্ভুত বিষয় ছিল সেখানে আওয়াজ করলে সে আওয়াজটা ফেরত আসতো না, সেখানে বড় টাইপের মাছ আছে এরকম শব্দ হতো, কিন্তু কেউ কখনো মাছ সেখানে শিকার করতে যায় নাই, কারণ সেখানে একটা ভয়ের ব্যাপার ছিল, ভয় পেত। এই 4 কিশোর যখন এই রহস্যটা উদ্ঘাটন করে, তখন ওই মুরব্বী বলে যে তোমরা একটা কাজ করো, গ্রামের কয়েকজন লোককে বলে তোমরা এই কুয়াটাকে বন্ধ করে দাও, কারণ এখানে যেন আর কেউ না আসে, কুয়াটা বন্ধ করে দাও। তখন গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় ওই কুয়াটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ওটা একদম মাটির সঙ্গে মিশে গেছে, ওটার কোনো অস্তিত্ব এখন আর নাই। তো এখন ওখানে খুঁজলেও আর কোনো ওই কুয়াটার অস্তিত্ব পাওয়া যাবে না। তবে গ্রামের যারা প্রাচীন যারা আছে বা প্রবীণ যারা আছেন পাকশিতে, তো তারা হয়তোবা কুয়াটির অবস্থান বা কুয়াটির ইতিহাসটা অবশ্যই জানবেন। ইতিহাস বলতে এটির যে ঘটনাটা সেটা অবশ্যই জানবেন। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, স্পেশালি ওই জায়গাটা বা ওই জায়গা থেকে আরো বেশ কিছু জায়গা, যখন 2003 সালের দিকে লালন শাহ সেতু নির্মাণ কাজ শুরু হয়, তখন কিন্তু ওখানে যারা চাইনিজ যারা ওই সেতুটা তৈরি করতে আসে, এখন যারা পদ্মা সেতু তৈরি করছে, এই যে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যেটা ওই লালন শাহ সেতু কিন্তু তারাই তৈরি করেছিল। তো ওরা যেটা করেছিল, ওরা কিন্তু ওই জায়গাটা বেশ পরিষ্কার করে নিয়ে ওরা ওখানে থাকার জন্য সুন্দর আবাসন তৈরি করেছিল। সেই আবাসন ব্যবস্থা কিন্তু এখনো সেখানে আছে, আপনারা যদি পাখিতে যান এখনো সেটা দেখতে পাবেন। ওরা তো চলে গেছে, কিন্তু ওই জায়গাটা পুলিশ এবং আনসার ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়। আপনারা যদি পাখিতে যান এখনো সেই জায়গাটা দেখতে পাবেন, যে জায়গাটা এখন ওইভাবে ব্যবহৃত হচ্ছে। তো ওরা ওইভাবে আরো সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে। এখন কুয়ার কোনো ধরনের কোনো অস্তিত্ব এখন আর নাকি বোঝার কোনো উপায়ই নাই, আগেও ছিল না, এখন তো আরো নাই। তো এটি ছিল ঘটনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটির সময়টা কিন্তু অনেক আগের, 1970 সাল, এবং এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে মমতাজ উদ্দিন। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায়। মমতাজ উদ্দিন উনি 1970 সালে ওনার বিয়ে ঠিক হয়, পারিবারিকভাবে ওনার বিয়ে ঠিক হয়, এবং ওনার যেখানে বিয়ে ঠিক হয় সেই জায়গাটি ছিল চাঁদপুরের হাইমচর নামক একটি জায়গায়। ওনার এলাকায় একটি ঐতিহ্য ছিল, সেটা হলো যদি নদীকেন্দ্রিক এলাকায় কেউ যদি বিয়ে করে, বড় বড় নৌকা নিয়ে ওনারা বরযাত্রী নিয়ে বিয়ে করতে যেতেন। যেহেতু মমতাজ উদ্দিনের অবস্থাও অনেক ভালো ছিল, এই জন্য মমতাজ উদ্দিনের বাবা আফসার উদ্দিন উনি ডিসিশন নেন যে একটা বড় নৌকা, ওই সময় এই ধরনের নৌকাকে বজরা বলতো আর কি, তো এই বজরা নিয়ে ওনার ছেলেকে উনি বিয়ে করাতে নিয়ে যাবেন। বেশ 15-20 জন আত্মীয় স্বজন বরযাত্রী হিসাবে তারা সিলেক্ট করলেন। এবং ওই সময় কিন্তু মানে মোটর চালিত যে সমস্ত নৌকাগুলো, মানে বড় নৌকাগুলোতে যে মোটর লাগানো, যেটা ইঞ্জিন চালিত নৌকাগুলো, তখন কেবল শুরু হয়েছে আর কি। তো তখন উনি যেহেতু চাঁদপুর অনেক দূরে ওইখান থেকে, উনি এরকম একটি ইঞ্জিন চালিত বড় আকারের একটা বজরা নিয়ে উনি ছেলেকে মানে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করেন। ঘটনাটি 1970 সালে